ঘূর্ণিঝড় মহাসেনের দাপটে উপকূলে নিহত 10, বহু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত। আলটিমেটাম দিয়ে দেশকে আবারও 2007 সালে ফিরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। আগামী বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, জানালেন অর্থমন্ত্রী। এবং আইন ভেঙে রাজধানীতে গড়ে উঠছে বহুতল ভবন, স্বপ্নের নীড় যেন এক মৃত্যু ফাঁদ। ভোর 6টা নিউজ আওয়ারের সঙ্গে আছে আমি সিয়াম রেজওয়ান। শিরোনাম শুনছিলেন। আবাসন প্রত্যেকেরই চাওয়া, কিন্তু সুসজ্জিত বিলাসবহুল বাড়িগুলো আসলেই কি নিরাপদ? কিংবা যেখানে যেভাবে নির্মিত হচ্ছে বাসা বাড়ি, সেটি ঝুঁকিপূর্ণ, ঝুঁকি মুক্ত কতটা? এ প্রশ্নেরই উত্তর খুঁজতে বেরিয়েছিল এটি নিউজের টিম। তাদের অনুসন্ধানে আমাদের এ সপ্তাহের বিশেষ আয়োজন ঝুঁকির বসতি। ফাইলিং কিন্তু সবসময় সলিউশন না। তদারকির অভাব, এখানে রাজুকের কোনো অনুমোদন নাই। দেখতে চোখ রাখুন আজ ও আগামীকাল পর্দায়। মহাসেনের খবর বাংলাদেশ। ভারী বর্ষণে পরাক্রমশালী ঘূর্ণিঝড় মহাসেন এখন শুধুই এক নিম্নচাপ। বৃহস্পতিবার এটি দুর্বল হয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করে সীতাকুণ্ড, ফেনী, খাগড়াছড়ির উপর দিয়ে ভারতের ত্রিপুরার দিকে চলে যায়। এর প্রভাবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টিপাত হলেও এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। পূর্বাভাস অনুযায়ী সময় না মিললেও সকাল 7টার পর পটুয়াখালীর খেপুপাড়ায় প্রথম আঘাত হানে ঘূর্ণিঝড় মহাসেন। ঝড়ে এই এলাকায় নিহত হয় অন্তত 5 জন, ক্ষতিগ্রস্ত হয় বহু কাঁচা ঘরবাড়ি আর গাছপালা। সে সময় ভাটার কারণে জলোচ্ছ্বাস তেমন ছিল না, তবে বৃষ্টিপাত হয় রেকর্ড পরিমাণ। বিকেল নাগাদ ঝড়টি ক্রমান্বয়ে মেঘনা হয়ে চট্টগ্রাম উপকূলের দিকে যেতে থাকে, তবে তার আগেই উপকূলকে কিছুটা হলেও লণ্ডভণ্ড করেছে মহাসেনের ছোবল। সন্ধ্যার আগেই মহাসেন আরো দুর্বল হয়ে সীতাকুণ্ড, ফেনী, খাগড়াছড়ি ও ভারতের ত্রিপুরায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। সন্ধ্যায় তাই 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরা নৌকার ও ট্রলার সমূহকে, ট্রলার সমুদ্রগামী জাহাজ সমূহকে আগামীকাল দুপুর পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলেছি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগাম প্রস্তুতি আর সতর্ক অবস্থানের কারণে ঘূর্ণিঝড়ে ব্যাপক প্রাণহানি এবং তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। যে আমরা যে প্রস্তুতিটা নিয়েছি এবং এই যে মানুষ যেভাবে সাড়া দিয়েছেন, এটা নিঃসন্দেহে আমাদের যে এই জানমালের যে ঝুঁকি, বিশেষ করে জীবনের যে ঝুঁকি, সেটাকে একেবারে কমিয়ে এনেছে। শিবলি রেজা আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে বরগুনা ও ভোলায় মারা গেছে 10 জন। পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, বরগুনা সহ বিভিন্ন জেলায় বহু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়, তলিয়ে গেছে ফসলি জমি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 8:30টার দিকে ঘন্টায় 90 কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া নিয়ে মহাসেন প্রথম আঘাত হানে পটুয়াখালীর খেপুপাড়ায়। জেলার রাঙাবালী উপজেলার চর বাংলা, চর আন্ডার ও চর মন্তাজ, চর মিনজান, চর বাঁশবাড়িয়া ও সোনার চর এবং কলাপাড়া উপজেলার কয়েকটি গ্রাম 4 থেকে 5 ফুট পানির নিচে ডুবে গেছে। বিধ্বস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা। বরগুনায় সকাল থেকে দমকা ও ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। বরগুনা শহর 3 ফুট পানির নিচে তলিয়ে গেছে। বরগুনা সদর, তালতলি, আমতলি ও পাথরঘাটার প্রায় 1000 মাছের ঘের পানিতে তলিয়ে গেছে।
ভোলার মনপুরায় কলাতলির চর নিজামে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে আহত হয়েছে কমপক্ষে 50 জন। ভোলার সবগুলো নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে 4-5 ফুট বেড়ে গেছে। বেড়িবাঁধের বাইরে বিস্তীর্ণ নিচু এলাকায় কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে। ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরে কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে 10 জন। 2 থেকে 3 ফুট উচ্চতায় জোয়ার হয় কিছু কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চট্টগ্রামে সকাল থেকে কিছুটা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া থাকলেও দুপুরের মধ্যে তা থেমে যায়। তবে পতেঙ্গা সমুদ্র সৈকত সহ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ছিল। সড়কে যানবাহনের সংখ্যা যেমন কম ছিল, তেমনি অনেক নাগরিক নেহায়েত প্রয়োজন না হলে ঘর থেকে বের হয়নি। এদিকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠিকমতো খাবার ও অন্যান্য সুযোগ সুবিধা না পাওয়ার অভিযোগ উঠেছে। কালকে রাত থেকে আসছে, ছোড়া আর মুড়ি দিছে, আর কিছু দেয় নাই। সকালবেলা এসে ওনারা মানুষ হাজার হাজার, কিন্তু ওনারা নাচছে অল্প, তাও বাচ্চাদের দিচ্ছে, মুরব্বী যারা আছে তাদের দিচ্ছে না। বলা হচ্ছে যে সবকিছুর প্রস্তুতি আছে, কিন্তু আমি যেটা খুবই এসেনশিয়াল এই মুহূর্তে, যেটা চিকিৎসার যে ব্যবস্থাটা, সেটা দেখতেছি না, সেটার অনুপস্থিতি দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে পিরোজপুরের বিভিন্ন ইউনিয়নের শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কয়েক হাজার গাছ উপড়ে গেছে। রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। মাছের ঘের ও পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। ভারী বর্ষণের কারণে মাঝের চরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বরিশালে নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে 2 থেকে 3 ফুট বেড়েছে। ঝালকাঠির কাঠালিয়া এলাকায় অসংখ্য কাঁচা ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। এদিকে মংলা ও উপকূলীয় জেলা কক্সবাজারে ঘূর্ণিঝড়ের প্রভাব তেমন পড়েনি। সকালে এসব জেলায় বৃষ্টি হলেও পরে তা স্বাভাবিক হয়ে আসে। জান্নাতুল মাওয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মঙ্গলবার মিয়ানমার থেকে 200 যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় টেকনাফ সীমান্তে 20 শিশুসহ 25 জনের মৃতদেহ উদ্ধার করেছে টেকনাফ পুলিশ। বৃহস্পতিবার বিকেলে টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে কয়েকটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে 2 দফায় 25টি মরদেহ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে 20 জন শিশু, 4 জন নারী ও 1 জন পুরুষের মরদেহ রয়েছে। এসব মৃতদেহ থেকে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে। এ কারণেই নিহতদের মিয়ানমারের নাগরিক বলে মনে করা হচ্ছে। গত মঙ্গলবার 200 যাত্রী নিয়ে মিয়ানমারের একটি নৌকা ডুবে যায়। টেকনাফ পুলিশ জানিয়েছে, মরদেহগুলোর বিষয়ে মিয়ানমারের নাসাকা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা না নিলে এগুলো বাংলাদেশে দাফন করা হবে। ঘূর্ণিঝড়ের সংখ্যা কেটে যাওয়ার পর চট্টগ্রাম বন্দরে বৃহস্পতিবার বিকেল থেকে পণ্য পরিবহন শুরু হয়েছে। এছাড়াও চট্টগ্রাম হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চালুর প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে সংখ্যা কেটে যাওয়ায় বন্দরের নিজস্ব সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টা থেকে বন্দরে পণ্য পরিবহন শুরু হয়। যদিও এখনো বন্দরের জেটিতে কোনো জাহাজ নেই, তবে বহির্নগর থেকে জাহাজ আজ সকালে জেটিতে ভিড়বে বলে জানা গেছে। এদিকে আজ থেকে বিমান চলাচলের জন্য উপযোগী করে তুলতে বৃহস্পতিবার বিকেল থেকেই বিমানবন্দরকে প্রস্তুত করার কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে খুলে ফেলা মূল্যবান সব যন্ত্রপাতি যথাস্থানে নিয়ে আসার কাজ চলছে। অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার বেশ কিছু কারখানা খুলে দেওয়া হয়েছে। এছাড়া আজ কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার কারখানাগুলো খুলে দেওয়া হবে বলে জানা গেছে। এদিকে 27 ঘন্টা পর দেশের অভ্যন্তরের নদীপথগুলোতেও নৌযান চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অফিসের নির্দেশ পেয়ে নৌযান চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। এর আগে নদী উত্তাল থাকায় আবহাওয়া অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ঘূর্ণিঝড় মহাসেনের কারণে বুধবার নদীবন্দরগুলোতে অ্যালার্ট 2 জারি করা হয়। BIWTA ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত নদীপথে বড় ও মাঝারি আকারের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়। এর পরপরই বন্ধ হয়ে যায় সব বন্দরের নৌযান চলাচল। এর ফলে দেশের বিভিন্ন স্থানে নদীপথের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। ঢাকা নদীবন্দর থেকে নৌ চলাচল বন্ধ থাকে প্রায় 27 ঘন্টা। ঝিমিয়ে পড়ে প্রতিদিনের কর্মব্যস্ত সদরঘাট। সন্ধ্যায় আবহাওয়া অফিসের সবুজ সংকেত পেয়ে সারা দেশে নৌ চলাচলের অনুমতি দেয় BIWTA। পাশাপাশি ঢাকা নদী বন্দরে 1 নম্বর এবং ঢাকার বাইরের নদী বন্দরগুলোতে 2 নম্বর সতর্ক সংকেত জারি রাখারও নির্দেশ দেওয়া হয়। ঢাকা নদী বন্দর হতে চলাচলকারী সমস্ত নৌ পথে চলাচলকারী নৌযানের জন্যই এই নির্দেশ প্রযোজ্য। আবহাওয়া অধিদপ্তরের প্রাপ্ত তথ্য এবং কর্তৃপক্ষের নির্দেশ
ক্রমে আমরা এই সিদ্ধান্তটি গ্রহণ করেছি। এ ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রী ও লঞ্চ মালিকরা। ঘাটে ছাড়ার অপেক্ষায় থাকা লঞ্চগুলো যাত্রী নিয়ে বিভিন্ন রুটে ছেড়ে যেতে শুরু করে। আমার যাওয়ার কথা গতকাল, যাইতে পারি নাই। ভালো মানি, তারপরও ভালো লাগতেছে। খুব আতঙ্কে ছিলাম, যেহেতু আমার মনে করেন কলাপাড়া বাড়ি তো। তবে আবহাওয়া এখনো বৈরী থাকায় সকল নৌযানকে সাবধানে চলাচল করতে বলেছে বিআইডব্লিউটিএ। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। এবার অন্যান্য খবর। আলটিমেটাম দিয়ে দেশকে আবারও 2007 সালে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আয়োজিত 14 দলের সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি এ সময় বলেন, মহাসেনের মতো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মনুষ্য সৃষ্টি নানা দুর্যোগও সরকার মোকাবেলা করেছে। সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম বেঁধে দেওয়ার মতো বিরোধী দল সৃষ্ট দুর্যোগও সরকার কাটাতে সমর্থ হয়েছে বলে প্রধানমন্ত্রী এ সময় মন্তব্য করেন। আজকে আমরা যখন এই আলটিমেটাম দেখি তখন ওই কথাটাই মনে হয় যে আবার সেই 1/11 অর্থাৎ 2007 সাল 8 সালকে আবার নিয়ে আসার একটা চক্রান্ত হচ্ছে কিনা, এখানে আমাদের সন্দেহ যে আবার কি আমরা সেই 2007 সাল 8 সালে ফিরে যাব নাকি, না আমরা গণতন্ত্রের ধারাবাহিকতা নিয়ে এগিয়ে যাব। এদিকে সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জনপ্রিয়তা নেই প্রধানমন্ত্রীর এই মন্তব্যের জবাবে দুদু এ আহ্বান জানান। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়কের দাবিতে বিএনপির আন্দোলন চলবে। জেলগেট থেকে নেতাকর্মীদের আটকেরও সমালোচনা করেন তিনি। সরকারকে আলোচনার মাধ্যমে যৌক্তিক সমঝোতায় আসতে হবে বলে মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। দলের নেতাকর্মীদের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে বিএনপি চেয়ারপারসন আহ্বান জানিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তিনি বলছেন বিএনপির কোনো জনপ্রিয়তা নেই, বিএনপি পাশে আগুন দেয় মানুষ মারে, সেই জন্য তাদের কোনো জনপ্রিয়তা নেই। তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনুরোধ করি, আপনি দয়া করে পদত্যাগ করুন। আপনি যদি আওয়ামী লীগ সঙ্গে মহাজোট নিয়ে নির্বাচন করতে চান, আমাদের কোনো আপত্তি নাই। আমরা 8 দল নিয়ে আপনাকে মোকাবেলা করতে চাই নির্বাচনে। 71 মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির নেতা, সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ কায়সারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এর আগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। সৈয়দ মোহাম্মদ কায়সার মুক্তিযুদ্ধকালে কায়সার বাহিনী নামে রাজাকার বাহিনী গঠন করেন। এ বাহিনীকে নেতৃত্ব দিয়ে তিনি হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ বৃহত্তর কুমিল্লায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, লুট, ধ্বংস